আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক রক্তক্ষয়ী রণাঙ্গনের গল্প দিয়ে আজকের এই আলোচনা আমি আসলে শুরু করতে চাই। সালটি হচ্ছে 1942। প্রশান্ত মহাসাগরের বুকে ফিলিপাইন দ্বীপে তখন কিন্তু বৃষ্টির মতো গোলাবর্ষণ করছে জাপানি বাহিনী, এবং সেই তীব্র আক্রমণ আর ধ্বংসযজ্ঞের মুখে টিকতে না পেরে বাধ্য হয়ে পিছু হটেছিলেন এক মার্কিন কিংবদন্তি সেনাপতি, যার নাম জেনারেল ডগলাস ম্যাকআর্থার। কিন্তু রণে ভঙ্গ দিয়ে দ্বীপ ছেড়ে চলে যাওয়ার সেই চরম পরাজয় আর হতাশার মুহূর্ত তিনি কিন্তু একটুও কোনোভাবে বিচলিত হননি। বরঞ্চ আমরা দেখতে পাই বিশ্ববিখ্যাত এক ইতিহাস সৃষ্টিকারী উক্তি করে তিনি সেই সময় বলেছিলেন, আই শ্যাল রিটার্ন, অর্থাৎ আমি ফিরে আসবই। এবং দর্শক, ইতিহাস সাক্ষী দীর্ঘ 2 বছর পর 1944 সালে সমস্ত বাধা বিপত্তি আর অসম্ভবকে ডিঙিয়ে তিনি কিন্তু এক বিশাল সৈন্যদল নিয়ে ঠিকই ফিলিপাইনে ফিরে এসেছিলেন। শুধু ফিরে আসেননি, তিনি সেই হারানো ভূমি পুনরুদ্ধার করেছিলেন। দর্শক, এখন একবার ভাবুন তো, চরম পরাজয়ের গ্লানি নিয়ে যখন একজন মানুষকে একটি জায়গা ছেড়ে পালাতে হয়, তখন তার মনের ভেতরের আত্মবিশ্বাস আসলে কতটা ইস্পাত কঠিন হলে তিনি এমন ভবিষ্যৎবাণী করতে পারেন। এখন আপনি হয়তো ভ্রু কুঁচকে ভাবছেন, হঠাৎ করে আজকে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই পুরনো ধুলে পড়া ইতিহাস আসলে কেন টানছি, বা আপনাদেরকে আলোচনার শুরুতে এটা কেন শোনাচ্ছি। কারণটা হলো, আমাদের দেশের বর্তমান রাজনীতির আমি বলবো এক অদ্ভুত রোমাঞ্চকর এবং চমকপ্রদ বাটবদল। প্রায় 1 বছর 11 মাস পর ভারতের দিল্লিতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু ঠিক সেই জেনারেল ম্যাক আর্থারের মতোই অত্যন্ত অবিচল কণ্ঠে বলে উঠেছেন তিনি ফিরবেন। এবং এই যে 2026 সাল চলছে, এই 2026 সালের মধ্যে তিনি দেশে ফিরবেন। আর তার এই একটি মাত্র ঘোষণাতেই যেন মনে হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছেন সেই ক্ষমতাসীনদের মসনদে এক প্রকার তীব্র ভূমিকম্পন তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? দর্শক, একজন মানুষ যার বিরুদ্ধে দেশে শত শত মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় চলছে, এক কথায় দল যার আক্ষরিক অর্থেই নিষিদ্ধের খাতায় পড়ে আছে, তিনি কিভাবে এত জোর গলায় আসলে দেশে ফেরার কথা বলেন? এর পেছনে কি শুধুই তার অদম্য আত্মবিশ্বাস, নাকি পরাশক্তিগুলোর কোনো উদ্দেশ্য সুতোর টান রয়েছে, যা আসলে আমরা এই যে আমাদের সাধারণ দৃষ্টি রয়েছে বা সাধারণ চোখ রয়েছে সেই সাধারণ চোখ দিয়ে দেখতে পাচ্ছি না? চলুন আজ রাজনীতির এই জটিল সমীকরণটাই একটু ভালো করে বোঝার চেষ্টা করি এবং মিলিয়ে দেখার চেষ্টা করি। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন, শেখ হাসিনার এই ফেরা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় রীতিমতো বলা চলে তোলপাড় চলছে। গত 28শে জুন ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে দেয়া তার একটি ইমেইল সাক্ষাৎকারকে কেন্দ্র করে মূলত এই বিশাল ঝড় উঠেছে। আর এই খবরটি শুধুমাত্র ভারতের ভেতরে কিন্তু সীমাবদ্ধ নেই। রয়টার্স বা এএফপির মতো বিশ্বখ্যাত প্রথম সারির আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেগুলো কিন্তু এই খবর রীতিমতো লুফে নিয়েছে। দর্শক, আপনারা যারা বিশ্ব রাজনীতির খোঁজ খবর রাখেন, তারা খুব ভালো করে আসলে জানেন আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা গভীর ভূ রাজনৈতিক তাৎপর্য না থাকলে অন্য কোনো দেশের খবর এভাবে আসলে ফলাও করে প্রচার করে না। বিশ্বের অন্ততপক্ষে 33টি দেশের 97টি সংবাদ মাধ্যমে এই একটি খবর রীতিমতো দাবানলের মতো কিন্তু ছড়িয়ে পড়েছে। কিন্তু এখানে সবচেয়ে মজার এবং বিস্ময়কর ব্যাপার হলো, ঠিক এই সময়ে এসে আমাদের দেশের ভেতরের দৃশ্যপটটা একেবারেই কিন্তু ভিন্ন আর সাংঘর্ষিক। দর্শক, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান অত্যন্ত তড়িঘড়ি করে একটি আইনি সতর্কবার্তা দিয়েছেন দেশের গণমাধ্যমগুলোকে। তিনি আসলে স্মরণ করিয়ে দিয়েছেন যে আদালতের সুস্পষ্ট একটি নিষেধাজ্ঞা আছে, তাই শেখ হাসিনার কোনো বক্তব্য বা সাক্ষাৎকার প্রচার করা যাবে না। অথচ এই একই মানুষটি মাত্র 1.5 বছর আগে
ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছিলেন সম্পূর্ণ ভিন্ন কথা। তখন তিনি কিন্তু জোর গলায় দাবি করেছিলেন শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞা দেয়াটা এক ধরনের উদ্ভট এবং হাস্যকর ব্যাপার। তিনি তখন কি বলেছিলেন? তিনি তখন বলেছিলেন শেখ হাসিনা দিল্লিতে বসে কি বলছেন, তার মনস্তত্ত্ব কি, সেটা নাকি দেশের স্বার্থে আসলে শোনা প্রয়োজন। তাহলে এই যে মাত্র ১.৫ বছরের ব্যবধান, এই ১.৫ বছরের ব্যবধানে এমন কি জাদুকরী পরিবর্তন আসলে ঘটলো যে একটা একা মানুষের কণ্ঠস্বরকে আজ এতটা ভয় পেতে হচ্ছে? ডক্টর ইউনূসের আমলে যাকে ঠেকানোর কোনো প্রয়োজনই পড়েনি, বর্তমান বিএনপি আমলে এসে তাকে কেন আসলে রাষ্ট্রযন্ত্র দিয়ে ঠেকাতে হচ্ছে? দর্শক, রাজনীতির এই পালাবদল আর ক্ষমতার এই মনস্তত্ত্ব আমি বলবো সত্যি কিন্তু বড় অদ্ভুত এবং রহস্যময়। ইতিহাসের পাতা যদি আমরা ঘাঁটি, তাহলে আমরা বারবার কিন্তু একটি চিরন্তন সত্য খুব ভালো করে দেখতে পাই। কোনো বিষয়কে বা কোনো মানুষকে যখন রাষ্ট্রযন্ত্র জোর করে কোনোভাবে চেপে ধরার কিংবা আড়াল করার চেষ্টা করে, তখন তার প্রতি সাধারণ মানুষের কৌতূহল জ্যামিতিক হারে বহুগুণে কিন্তু বেড়ে যায়। শেখ হাসিনার বক্তব্য প্রচারে এই আইনি নিষেধাজ্ঞার ফলও কিন্তু ঠিক সেই উল্টোটাই হচ্ছে। দেশের মূলধারার সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলগুলো হয়তো সরকারি চাপে কিংবা আদালতের আইনি খড়গে কিছুটা সতর্ক হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অবাধ প্রবাহের যুগে কি কোনো কিছু আসলে শেকল দিয়ে আটকে রাখা যায়? যায় না, সুপ্রিয় দর্শক। এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখবেন শেখ হাসিনার এই সকল খবর কিন্তু সবার আগে চলে আসে। এমনকি দেশের অনেক গুরুত্বপূর্ণ খবর, সরকারের অনেক গুরুত্বপূর্ণ খবর, জাতীয় সংসদের অনেক গুরুত্বপূর্ণ খবর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার হতে দেখা যাচ্ছে না। অথচ শেখ হাসিনার এই হুঙ্কার কিংবা শেখ হাসিনার এই দেশে ফেরার যে খবর, সেগুলো কিন্তু খুব ফলাও করে প্রচার হচ্ছে। তবে শুধুমাত্র যে আওয়ামী লীগের লোকজন এটা প্রচার করছেন তা কিন্তু নয়, এটা বললে কিন্তু ভুল হবে। বরঞ্চ এনটি আওয়ামী লীগের লোকজন যারা আছেন, তারাও কিন্তু এই বিষয়টা খুব ফলাও করে প্রচার করছেন। তাহলে এটা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর সাধারণ মানুষের কাছে এই খবরটা যখন পৌঁছাচ্ছে, তখন তারা কিন্তু সরকারের দিকে তাকিয়ে আছে যে সরকার আসলে এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে। তারা যখন দেখতে পায় যে সরকার গণমাধ্যমে ত্রুটি চেপে ধরেছে বা এই বিষয়ে সতর্কতা জারি করেছে, তখন কিন্তু সাধারণ মানুষ মনের অজান্তেই ভাবতে শুরু করেন এটা শেখ হাসিনার আমল, অন্তর্বর্তীকালীন সরকারের আমল, এই দুটো আমলের মধ্যে আসলে তফাৎ কি, এবং এর সাথে বর্তমান সরকারের তফাৎ কি। আমরা কি কাঙ্ক্ষিত সেই পরিবর্তন পেয়েছি? পাইনি। এখনো কিন্তু সেই গণমাধ্যমকে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে চুপি চেপে ধরা হচ্ছে। তাহলে সেই জনগণের মনস্তাত্ত্বিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারার মধ্যে কি কোনোভাবে পরিবর্তন ঘটছে? আমার মনে হচ্ছে তাদের মধ্যে কিন্তু পরিবর্তন আসছে, এবং তারা মনে মনে তাদের মনস্তাত্ত্বিক যে চিন্তার জগৎ রয়েছে, সেই চিন্তার জগতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে সবসময় চিন্তাধারা এবং তুলনামূলক আলোচনা করতে থাকেন। এবং এই তুলনামূলক আলোচনা বিষয়টা কিন্তু আমি মনে করি বর্তমান যারা ক্ষমতাসীন রয়েছেন বা ক্ষমতার মসনদে বসে আছেন, তাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক একটি বিষয়। দর্শক, গুগল ট্রেন্ডস যেটি রয়েছে, এর সাম্প্রতিক তথ্য বলছে গত কয়েকদিনে খুদ বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম লিখে ইন্টারনেটে সবচেয়ে বেশি কিন্তু সার্চ করা হয়েছে। মানুষ বলা চলে পাগলের মতো জানতে চাইছে তিনি আসলে কি বলেছেন, এবং কাদের উদ্দেশ্য করে বলেছেন, এবং কেন বলেছেন। এই যে দর্শক, নিষেধাজ্ঞার কারণে মানুষের আগ্রহ আরো তীব্র হয়ে ওঠা, এটা কিন্তু বর্তমান সরকারের জন্য আমি মনে করি এক ধরনের নীরব বুমেরাং। একবার পেছন ফিরে চিন্তা করুন, ২০১৫ সালে এই শেখ হাসিনার সরকারে যখন তারেক রহমানের বক্তব্য আর বিবৃতির উপর আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন কি তারেক রহমান সাহেবের বক্তব্য দেশের মানুষের কাছে পৌঁছায়নি? দর্শক, ঠিকই পৌঁছেছিল, এবং মানুষ কিন্তু তা শুনেও ছিল। আজ ক্ষমতার পট পরিবর্তনের পর সেই একই ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি কি বর্তমান সরকার করছে না? আমার মনে হয় করছে, এবং এটা খুব দ্রুত সরকারের দিকেই ফিরে আসবে। এবার আসুন একটু ভিন্ন এবং গভীর প্রসঙ্গে, যেটাকে কূটনীতির ভাষায় অনেকে ব্যাক চ্যানেল নেগোসিয়েশন বা গোপন আতাত বলে থাকেন।
দর্শক, রাজনৈতিক মহলে এবং চায়ের আড্ডায় গত কিছুদিন ধরেই কিন্তু একটা জোরালো গুঞ্জন বেশ ভাসছিল। অনেকে কিন্তু ফিসফিস করে বলছিলেন, তাহলে কি ভেতরে ভেতরে এই যে বর্তমান ক্ষমতাসীন সরকার রয়েছে, অর্থাৎ বিএনপি সরকার, সেই বিএনপি সরকারের সাথে শেখ হাসিনার কোনো অলিখিত সমঝোতা হয়েছে? তা না হলে তিনি এত সাহস আসলে কোথায় পাচ্ছেন? কিন্তু এনডিটিভির সেই আলোচিত সাক্ষাৎকারে শেখ হাসিনা এই গুঞ্জনকে কিন্তু একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। বলা চলে তিনি সেটাকে অগ্রহণযোগ্য বলেছেন। তিনি কি বলেছেন? তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, বর্তমান সরকারের সাথে কোনো গোপন সমঝোতার প্রশ্নই আসে না। তার ভাষায় এটা নাকি আওয়ামী লীগকে মানুষের কাছে ছোট করার এবং জনগণকে বিভ্রান্তি করার এক ধরনের সুকৌশলী অপপ্রচার। তিনি এর পাশাপাশি দাবি করছেন, তার দলের এই রাজনৈতিক পুনরুদ্ধার কোনো সরকারের দয়া, করুণা বা অনুগ্রহের উপর কোনোভাবে নির্ভর করে না। এটা নির্ভর করে সম্পূর্ণ দেশের আপামর জনগণের উপর। তার মতে বর্তমান বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার এক নগ্ন হাতিয়ার হিসেবে ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার এক গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু সুপ্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে, আসলেই কি তাই হচ্ছে? শেখ হাসিনা বলছেন, এত দমনপীড়ন আর হাজার হাজার মামলার পরও সারা দেশে নাকি তার দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, সে সকল নেতাকর্মীরা আবার নতুন করে জেগে উঠেছে। প্রতিদিন নাকি দেশের বিভিন্ন প্রান্তে মিছিল হচ্ছে, আর মায়েরা নাকি তাদের সন্তানদের পাশে দাঁড়িয়ে সাহস যোগাচ্ছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলে, একজন পরাজিত, ক্ষমতাচ্যুত এবং দেশ ছাড়া নেত্রীর এই দাবি কি নিছকই রাজনীতিতে টিকে থাকার আর কর্মীদের চাঙ্গা রাখার একটি ফাঁকা বুলি, নাকি এর পেছনে আসলেই কোনো শক্ত ভিত্তি কিংবা বলা চলে কোনো গোপন বড় পরিকল্পনা রয়েছে? সুপ্রিয় দর্শক, এই শক্ত ভিত্তির কথা বলতে গেলেই কিন্তু আমাদেরকে একটু পেছনের দিকে, অর্থাৎ 2024 সালের দিকে যেভাবেই হোক ফিরে তাকাতে হয়। 2024 সালের 3রা অক্টোবর বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে এডলফ চার্লি একটি অত্যন্ত সাড়া জাগানো নিবন্ধন ছাপা হয়েছিল। সেখানে তিনি খুব জোরালোভাবে বলেছিলেন কিভাবে অসম্ভব এক প্রত্যাবর্তন হতে পারে শেখ হাসিনা। তখন হয়তো আমাদের দেশের অনেকের কাছেই বিষয়টা নিছক আষাঢ়ের গল্প বা অসম্ভব কল্পনা মনে হয়েছিল। কিন্তু চার্লি ক্যাম্পেল এই নিবন্ধনে স্পষ্ট বলেছিলেন, যদি ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয় এবং পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে ঠিক সেই সুযোগটাই শেখ হাসিনা নিতে পারেন। উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলমনও কিন্তু তখন বলেছিলেন যে দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির ইতিহাস ঘাটলে খুব ভালো করেই দেখা যায় এই দলগুলোকে কখনোই কিন্তু পুরোপুরিভাবে বাতিলের খাতায় ফেলা যায় না। দর্শক, আজ 2 বছর পর এসে মনে হচ্ছে এই যে টাইম ম্যাগাজিনের সেই ভবিষ্যৎ বাণীগুলো বর্তমান সময়ে ধীরে ধীরে অক্ষরে অক্ষরে একেবারে বাস্তব রূপ পেতে চলেছে। আর এর পেছনে সবচেয়ে বড় যে প্রভাবকটি ইন্ধন যোগাচ্ছে তা হলো বৈশ্বিক পরাশক্তিগুলোর এক নীরব এবং স্নায়বিক খেলা। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক কূটনীতির অন্ধকার প্রকোষ্ঠে আপনি যদি একটু ভালো করে কান পাতেন, তাহলে কিন্তু একটা গুঞ্জন বা খবর শোনা যায়। খবরটা হচ্ছে, ভারত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো প্রভাবশালী যে পরাশক্তিগুলো রয়েছে, সেই পরাশক্তিগুলো বাংলাদেশের এই চলমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত গভীরভাবে বর্তমান সময়ে কাজ করছে। দেশে একদিকে বিনা বিচারে আটক থাকার সংখ্যা বাড়ছে, হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠছে, আর অন্যদিকে যাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ আছে, তারা প্রকাশ্যে বর্তমান সময়ে অবাধে মিছিল এবং সমাবেশ করছে। এই যে এই পুরো দৃশ্যপট মিলিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বর্তমান সময়ে পরাশক্তিগুলো কিন্তু নতুন করে আবারও তাদের হিসাব নিকাশ করতে বাধ্য হচ্ছে। আর ঠিক এই জায়গাতেই দর্শক, ঠিক
এই জায়গাতেই আন্তর্জাতিক রাজনীতির এই জটিল দাবার যে বোর্ড রয়েছে, সেই বোর্ডে শেখ হাসিনা তার দীর্ঘদিনের কূটনৈতিক যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার মোক্ষম তাসটি খেলছেন বলে কিন্তু অনেক ডার্ক সাইটে বিশ্লেষক মনে করেন। তারা আসলে মনে করছেন পর্দার আড়ালে পরাশক্তিগুলোর মধ্যে এমন কিছু বোঝাপড়া হয়তো সম্পূর্ণ হয়েছে, যার আত্মবিশ্বাস থেকেই শেখ হাসিনা এই 2026 সালের টাইম ফ্রেম বা সময় সীমাটা এত সাহসের সাথে ঘোষণা করতে পেরেছেন। কিন্তু সুপ্রিয় দর্শক, রাজনীতির এই নাটকের সবচেয়ে বড় টুইস্টটা কিন্তু অপেক্ষা করছে আমাদের দেশে একেবারে মাঠের রাজনীতিতে। দেখুন, জুলাই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বেশ আগে থেকে কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে যে তারা এই জুলাই মাসে দেশব্যাপী এক বিশাল আকারের মিছিল এবং শোডাউন করবে। আপনারা নিশ্চয়ই সে কথা ভুলে যাননি। মাত্র কয়েকদিন আগে, গত 23 জুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে গিয়ে প্রশাসনকে আসলে কতটা হিমশিম খেতে হয়েছিল, এবং শেষ পর্যন্ত বর্তমান সরকারকে একেবারে বাধ্য হয়ে ব্যারাক থেকে সেই সেনাবাহিনীকে আবারও কিন্তু রাস্তায় নামাতে হয়েছিল। সেই এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী মাঠে থাকার মেয়াদ কিন্তু গতকাল, অর্থাৎ 30 জুন শেষ হয়ে যাওয়ার কথা। এখন এই মুহূর্তে বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় এবং ভয়াবহ চ্যালেঞ্জ হলো, তারা কি আওয়ামী লীগের এই জুলাই ঘিরে শোডাউন ঠেকাতে নতুন করে আবারও সেনাবাহিনীর মেয়াদ বাড়াবে, নাকি রাজনৈতিকভাবে নিজেদের শক্তি দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করার সাহস দেখাবে? দর্শক, সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীর যে ভঙ্গুর অবস্থা এবং নানা বিতর্কের কারণে সাধারণ মানুষের কাছে তাদের যে আস্থার চরম সংকট তৈরি হয়েছে, তাতে করে সেনাবাহিনীর সরাসরি উপস্থিতি ছাড়া এই উত্তপ্ত পরিস্থিতি আসলে সামাল দেয়া বর্তমান সরকারের জন্য ঠিক কতটা কঠিন তা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে এবং অত্যন্ত সহজভাবেই অনুধাবন করতে পারছেন। এখন কিন্তু বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে আমরা, এবং বিশ্লেষণের শেষ প্রান্তে এসে আমরা যদি পুরো এই চিত্রনাট্যকে একটা ক্যানভাসে মেলাতে চাই, তাহলে একটা বিষয় কিন্তু এখানে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। শেখ হাসিনার এই ফেরা বা ফেরার ঘোষণাটা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা নয়, বরঞ্চ এটি বাংলাদেশের রাজনীতির পুরো যে ইকোসিস্টেম রয়েছে, সেই ইকোসিস্টেমে এক বিশাল মাত্রার সাইমোসমিক ধাক্কা। তিনি কি সত্যি সেই মার্কিন জেনারেল ম্যাকার্থারের মতো সমস্ত প্রতিকূলতাকে পায়ের বৃত্তে পরিণত করে জয়ী বেশে ফিরে আসতে পারবেন? মৃত্যুদণ্ডের মতো চরম রায় আর দলের নিষিদ্ধের খড়গ মাথায় নিয়ে তার এই ফেরা কি আদৌ আইনি এবং রাজনৈতিকভাবে কোনোভাবে সম্ভবপর হয়ে উঠবে, নাকি সুপ্রিয় দর্শক, এর পেছনে রয়েছে এমন কোনো গভীর ভূ রাজনৈতিক সমীকরণ, এমন কোনো পরাশক্তির বড় ইশারা, যা আসলে আমাদের এই সাধারণ চোখের আড়ালেই সত্যপনে রয়ে গেছে? সুপ্রিয় দর্শক, আমি সব সময় একটা কথা কিন্তু বলে থাকি, সেটা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে আসলেই কিছু নেই। আর বাংলাদেশের রাজনীতি তো সবসময়, আমি বলবো, এক রহস্যময় থ্রিলার সিনেমার মতো, যেখানে প্রতি মুহূর্তে চিত্রনাট্য বদলায়, খলনায়ক নায়ক হয় আর নায়ক পরিণত হয় খলনায়কে। আগামী মাত্র কয়েক মাসের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো ইতিহাসের এই নতুন পাতাগুলো ঠিক কিভাবে লেখা হচ্ছে। ক্ষমতার এই খেলা বড়ই অদ্ভুত আর নির্মম। আজ যে দম্ভ করে রাজত্ব করছে, কাল হয়তো সে যেভাবেই হোক পথে পথে ঘুরতে পারে। আবার কালকের সেই নিঃস্ব মানুষটি হয়তো পরশুদিন নতুন করে সিংহাসন দাবি করে বসছে, বা সিংহাসন পেয়ে সেখানে বসে প্রবল প্রতাপের সহিত ক্ষমতা দেখাচ্ছে। এই বিষয়গুলো দেখার জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হতে পারে। তবে রাজনীতিতে যাই ঘটে, এর পিছনে কোনো না কোনো কাহিনী বা সিগন্যাল অবশ্যই থাকে। সেই হিসাবে এখানে সরকার যা করছে তার পিছনেও একটি সিগন্যাল রয়েছে। আবার আওয়ামী লীগ বা শেখ হাসিনা যেটা করছেন বা করছে, এক্ষেত্রেও কিন্তু আমি বলবো তাদের পেছনেও কোনো না কোনো শক্তিশালী সিগন্যাল রয়েছে।
এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণে, পরবর্তী কোনো বিষয়ে আলোচনা নিয়ে। এবং এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।